আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি বিজনেস 24-এ। আপনাদের সাথে আছি আমি রাহাত মিনহাস। আর্থিক টানাপোড়েনের প্রভাব পড়েছে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপিতে, যাতে 5 বছর পর গতি হারিয়েছে বরাদ্দে। চলতি অর্থ বছরের তুলনায় মাত্র 2,000 কোটি টাকা বেড়েছে আসছে বছরের এডিপির আকার। তবে অর্থ সংকট নয়, সতর্ক অবস্থানের কথা বলছে সরকার। রিজার্ভে টান পড়তে পড়তে খরচ করা যাবে এমন ডলারের মজুত আছে 13 বিলিয়নের সামান্য কিছু বেশি, যা দিয়ে 3 মাসের খরচ মেটানো সম্ভব নয়। আর্থিক হিসাবের ঘাটতি ছাড়িয়েছে রেকর্ড 9 বিলিয়ন ডলার। অর্থনৈতিক এই দুরবস্থায় খরচ কমানোর পথে হাঁটছে সরকার। থমকে আছে সরকারের অগ্রাধিকার তালিকায় থাকা একাধিক মেগা প্রকল্পের কাজ, যার রেশ পড়েছে সরকার ঘোষিত 2024-25 অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপিতে। জাতীয় অর্থনৈতিক পরিষদ একনেকের নির্বাহী কমিটির সভা শেষে আগামী অর্থবছরের জন্য 2,65,000 কোটি টাকার এডিপি বরাদ্দের কথা জানায় পরিকল্পনা মন্ত্রণালয়, যা চলতি অর্থবছরের তুলনায় মাত্র 2,000 কোটি টাকা বেশি। আইএমডির তথ্য বলছে, বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এডিপির এই বরাদ্দ বেমানান, যা গেল 5 বছরের মধ্যে সর্বনিম্ন। তবে মন্ত্রীদের দাবি, অর্থ সংকটের জন্য নয়, সতর্ক অবস্থানের কারণে এবার কমেছে বরাদ্দ। গত অর্থ বছরের তুলনায় এই অর্থ বছরে আমরা এডিবির সাইজ খুব বড় একটা করি নাই। এটার অর্থ কি? যে আমরা প্রকল্প বাছাইয়ের ক্ষেত্রে আমরা সতর্ক অবস্থানে আছি। অনুমোদিত এডিপিতে সর্বোচ্চ 26.5% বরাদ্দ পেয়েছে পরিবহন ও যোগাযোগ খাত। এরপরই আছে বিদ্যুৎ, জ্বালানি ও শিক্ষার মতো খাতগুলো। খরচ কমাতে বিদেশি ঋণের প্রকল্প দ্রুত বাস্তবায়ন এবং উপজেলা ভিত্তিক প্রকল্প থেকে সরে আসার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী আজকে একটি অনুশাসন দিয়েছেন। একটা হচ্ছে বৈদেশিক ঋণ এবং অনুদানে যেসব আমাদের প্রকল্প আছে সেগুলি যেন আমরা বাড়তি শ্রম দিয়ে দ্রুত এগুলি শেষ করার ব্যবস্থা করি। উপজেলা ভিত্তিক কোনো আমরা না করে আমরা জেলা ভিত্তিক করি। জেলা একটা হোলসাম ইউনিট, বড় ইউনিট, প্রশাসনিক ইউনিট, উন্নয়ন সব কিছুই। জেলার শক্তিশালী একটা আমাদের স্তর, প্রশাসনিক স্তর। তো জেলা ভিত্তিক আমরা যদি করি তো সেইটা এনইসি সেটা অনুমোদন দিয়েছে। 2023-24 অর্থবছরের প্রথম 10 মাসে মোট বরাদ্দের অর্ধেকও বাস্তবায়ন করতে পারেনি মন্ত্রণালয়গুলো। রাকিব আল জাবেদ, চ্যানেল 24, ঢাকা। বাংলাদেশ ব্যাংকের বারবার নীতি পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশের ব্যবসা বাণিজ্য, যা নিয়ে নাখোশ ব্যবসায়ীরা। কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সাথে বৈঠক শেষে এফবিসিসিআই সভাপতি জানিয়েছেন, এতদিন ডলারের বিনিময় হারে যে ক্ষতি হয়েছে তার সমপরিমাণ অর্থের দীর্ঘমেয়াদী ঋণ চান তারা। 9.6 থেকে ঋণের সুদহার স্মার্ট। আইএমএফের চাপে সেই স্মার্ট রেট আনস্মার্ট করে বাজার ব্যবস্থার ওপর ছেড়ে দেয়া। মুদ্রার বিনিময় হার নিয়ে কম হয়নি নাটক। সব মিলিয়ে গত কয়েক বছর ধরে অর্থনীতির এমন স্পর্শকাতর বিষয়গুলো নিয়ে এভাবেই ছেলে খেলায় মেতেছিল নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক। সবশেষ 1 লাফে ডলারের দর বাড়ায় বড় ধরনের অস্বস্তি তৈরি করে ব্যবসা বাণিজ্যে। এমন পরিস্থিতিতে নাখোশ ব্যবসায়ী নেতারা বৈঠকে বসেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের সাথে। প্রায় 2 ঘন্টা বৈঠক শেষে ব্যবসায়ী নেতারা জানান, বাংলাদেশ ব্যাংকের বারবার নীতি পরিবর্তনে চরম ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসায়ীরা। লং টার্ম তো একটা প্রবলেম হয়, কারণ আমি ইন্টারেস্ট রেট হিসাব করলাম যে আমি 9% বা 10%, এখন তো 14% দিতে হয়, তাহলে তো আমার কস্টিংটাই মিলে না, ঠিক না? তো এখন যেহেতু তারা চেষ্টা করছেন এটাকে একটা আর এই মার্কেটের সাথে সমন্বয় করার জন্য। বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব বলেছেন যে বিভিন্ন ব্যাংকের কস্ট 6 to 7%, তাহলে যদি 6 to 7%, 8% যদি হয় তাহলে তো সুদের হাত 13-14 উপর যাওয়া প্রশ্নই আসে না। এটা হবে না, আমরা আশা করি সেটা আর যাবে না। ব্যবসায়ীদের অভিযোগ, কেন্দ্রীয় ব্যাংকের ভুল নীতির কারণে ডলারের পেছনে বাড়তি টাকার মাসুল গুনতে হয়েছে তাদের, যার বিপরীতে দীর্ঘমেয়াদী ঋণ চান ব্যবসায়ীরা। এক্সচেঞ্জ রেটের কারণে যে এক্সচেঞ্জ লস করেছে এই টাকাটা ব্যাংকে হিসাব আছে। লং টার্ম একটা লোন দিয়ে তাদের, লং টার্ম একটা পলিসি দিয়ে তাদেরকে যেন এই সমাধান করা যায়। যেটা এছাড়া ব্যাংক খাতের দুর্বলতা ব্যবসায়ীদের আতঙ্কিত করছে বলেও মন্তব্য তাদের। ব্যবসার পলিসিটা আমার হ্যাম্পার হচ্ছে। মাসুম মিয়া, চ্যানেল 24, ঢাকা। গেল এক যুগে অস্বাভাবিক হারে যাদের সম্পদ ও আয় বেড়েছে সেই শ্রেণীর 90%ই দিচ্ছেন কর ফাঁকি। তারা আবার অর্থ পাচারের সাথেও জড়িত। দেশের রাজনীতির নিয়ন্ত্রণও
তাদের হাতেই। ফলে সংকট বাড়ছে দেশের অর্থনীতিতে। রাজধানীতে এক অনুষ্ঠানে এমন অভিযোগ করেছেন দেশের শীর্ষস্থানীয় অর্থনীতিবিদরা। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিনের বাংলাদেশের অগ্রযাত্রায় আগামীর করণীয় নামক বইয়ের প্রকাশনা অনুষ্ঠান, যাতে উঠে আসে দেশের অর্থনীতির গতি প্রকৃতির নানা দিক। বলা হয়, বেড়েছে দেশে অর্থনৈতিক কর্মকাণ্ড, সেই সাথে বেড়েছে মানুষের আয়, সম্পদ ও সুযোগের বৈষম্য। আবার অপরিকল্পিত উন্নয়ন নীতির ফলে ধনী হচ্ছে বিশেষ শ্রেণী, আবার তারাই হচ্ছে ঋণখেলাপি, দিচ্ছে কর ফাঁকিও। পরিসংখ্যান তুলে ধরে বলা হয়, দেশের ৮৭ লাখ কোটিপতির মধ্যে ৯০% কর ফাঁকি দিচ্ছে। তারা আবার অর্থ পাচারেও অভিযুক্ত। একপাক্ষিক রাজনৈতিক প্রভাবে যে সংকট বাড়ছে প্রতিদিনই। অর্থনৈতিক ক্ষেত্রে আয়, সম্পদ এবং সুযোগের বৈষম্য বেড়ে গেছে। কতিপয় ব্যবসায়ীর স্বার্থের মধ্যে অর্থ, বাণিজ্য, শিল্পনীতি ঘুরপাক খাচ্ছে। উচ্চ মূল্যস্ফীতি, এখন বৈদেশিক মুদ্রা রিজার্ভের ক্ষরণ হচ্ছে, আমাদের যে ঋণের দায় দেনার পরিশোধ করার ভার, এগুলো বাড়ছে। ঋণ খেলাপ, কর ফাঁকি এবং মুদ্রা পাচার, এই তিনটা জিনিস একেবারে এক সূত্রে গাঁথা এবং মোটামুটি একই ধরনের লোকেরা করছেন। তারা অত্যন্ত শক্তিমান। বক্তারা বলেন, দেশের রাজনীতিও এখন এই ধনিক শ্রেণীর নিয়ন্ত্রণে, যেখানে সুশাসন, জবাবদিহিতা ও আমলাদের কর্মদক্ষতার অভাবে বাড়ছে অর্থনৈতিক সংকট। অর্থনীতি এবং রাজনীতি হাত ধরাধরি করে চলে না ঠিক। রাজনীতির উপরে ধনী শ্রেণীর প্রভাব সেটা মুক্ত করতে হবে। কিছু কিছু খুব গুরুত্বপূর্ণ ক্ষেত্রে রাজনীতির প্রভাব মুক্ত রাখতে হবে এবং কিছু কিছু ক্ষেত্রে রাজনীতিকরণের মাত্রা কিছুটা কমিয়ে আনতে হবে। বছরে $700 কোটি দেশ থেকে পাচার হচ্ছে জেনেও তাদের বিরুদ্ধে সরকারের কার্যকর পদক্ষেপ না থাকার সমালোচনাও উঠে আসে এই অনুষ্ঠানে। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা। দেশের ব্যাংকিং খাতের উন্নয়নে উদ্যোগ থাকলেও পুঁজিবাজার নিয়ে খুব একটা আন্তরিক নয় বাংলাদেশ ব্যাংক, এমন অভিযোগ ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ আইসিবির চেয়ারম্যান ডক্টর সুবর্ণ বড়ুয়ার। বিকালে মাই আইসিবি অ্যাপের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেছেন সংস্থাটির চেয়ারম্যান। তিনি বলেছেন, প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে পুঁজিবাজারে গ্রাহক আকৃষ্ট করতে কাজ করছেন তারা। গ্রাহক সেবার মান উন্নয়ন, সহজীকরণ আর দাপ্তরিক নানা সেবা গ্রাহকের হাতের মুঠোয় নিয়ে আসতেই কাজ করবে এই অ্যাপ। সংস্থার সব কার্যক্রম প্রযুক্তিভিত্তিক করার প্রক্রিয়াও চলমান রয়েছে বলে জানিয়েছে আইসিবি। সপ্তাহের ব্যবধানে $1.4 বিলিয়ন কমে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে $18.42 বিলিয়ন। বাংলাদেশ ব্যাংকের সবশেষ হিসাবে এমন তথ্য উঠে এসেছে। এতে দেখা যায়, গেল সপ্তাহে IMF এর হিসাব পদ্ধতি অনুযায়ী রিজার্ভ ছিল $19.82 বিলিয়ন। তবে বাংলাদেশ ব্যাংকের হিসাবে মোট রিজার্ভ $23.90 বিলিয়ন, যা গেল সপ্তাহে ছিল $25.27 বিলিয়ন। দেশের নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে জীবাশ্ম জ্বালানিতে দেয়া ভর্তুকি তুলে নেওয়ার আহ্বান জানালেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়েশা খান। বিকালে কার্বন অর্থায়ন বিষয়ক এক সেমিনারে এই বক্তব্য রাখেন তিনি বলেন, দেশের অর্থনীতি অগ্রগতির পথে বড় চ্যালেঞ্জ জলবায়ু পরিবর্তনের প্রভাব, আর তা মোকাবেলায় দরকার জাতীয় অভিযোজন পরিকল্পনা বাস্তবায়নের, যেখানে লাগবে বছরে $7 থেকে $8 বিলিয়ন। এ সময় কার্বন অর্থায়ন এবং ট্রেডিং বিষয়ে IMF এর নির্দেশনা মেনে চলার তাগিদ দিয়েছেন আলোচকরা। বাংলাদেশ বিশ্বের সবচেয়ে কম কার্বন নিঃসরণকারী দেশ হলেও রয়েছে জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে। চীন থেকে পণ্য আমদানির ক্ষেত্রে নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, যা প্রভাব ফেলবে আগামী 2 বছরে $14 থেকে $18 বিলিয়ন পণ্যের ওপর। সেমিকন্ডাক্টর এবং গ্রাফাইটের তৈরি সোলার প্যানেলের উপর শুল্ক দ্বিগুণ করে 25 থেকে 50% করা হবে। 22.5% বৃদ্ধি করে 50% করা হবে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি ও ইস্পাত এবং অ্যালুমিনিয়ামের তৈরি পণ্যের ওপর। বৈদ্যুতিক গাড়ির কর বাড়বে 25 থেকে 100% পর্যন্ত। দেশটিতে চীনা পণ্য খুবই সস্তা এবং সহজলভ্য, এমন যুক্তি দেখিয়ে শুল্ক বৃদ্ধির এই পদক্ষেপ নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।
আর এর সাথেই ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি বিজনেস 24 এর সময় হলো আরেকটা বিরতির। ফিরছে একটু পরেই, আমাদের সাথেই থাকুন। তরুণ কিংবা যুবক নয়, এবার বয়স্ক মার্কিন নাগরিকদের অনলাইনে নানা ধরনের ফাঁদে ফেলছে একটি প্রতারক চক্র। বছর ব্যবধানে যা বেড়েছে অন্তত 14%। ভারত, পশ্চিম আফ্রিকা, লাওস ও কম্বোডিয়া থেকে পরিচালিত হচ্ছে এই ধরনের অপরাধ কর্মকাণ্ড। নাদিয়া ইসলাম তুলির প্রতিবেদন। হাতের মুঠোয় চলে আসা বিশ্ব এখন শর্টকাটের রাজত্বে বন্দী। জীবনযাত্রা সহজ হওয়ায় বেড়েছে প্রতারণাও, যা থেকে রেহাই পাচ্ছে না 60 বছর কিংবা তদূর্ধ্ব মার্কিন নাগরিকরা। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই জানায়, প্রযুক্তিগত মাধ্যম, আর্থিক খাতে বিনিয়োগ সহ বিভিন্ন প্রতারণার মাধ্যমে 2023 সালে বয়স্ক মার্কিনীরা হারিয়েছে প্রায় $3.5 বিলিয়ন। এল্ডার ফ্রড রিপোর্ট নামক এই প্রতিবেদনে জানানো হয় 2022 সালে যা ছিল $3.1 বিলিয়ন, বছরের ব্যবধানে বেড়েছে 11%। বলা হয়, প্রতারণার শিকার বয়স্কদের অভিযোগের মাত্রাও বেড়েছে 14%। 2023 সালে বয়স্ক নাগরিকদের অভিযোগ এসেছিল 1 লাখের বেশি, 2022 সালে যা ছিল 89,000। এর মধ্যে প্রায় 6,000-এর বেশি মানুষ $1 লাখ বেশি হারিয়েছেন, আর বাকিরা গড়ে $34,000 কিছুটা বেশি। মূলত সামাজিক যোগাযোগ মাধ্যমের সাহায্যে নির্দিষ্ট ব্যক্তিকে টার্গেট করে পপ আপ, সাবস্ক্রিপশন, আবার কখনো বা সফটওয়্যার ডাউনলোডের মতো প্রতারণার ফাঁদে ফেলে হাতিয়ে নেয় মোটা অঙ্কের টাকা। এছাড়াও আছে ক্রিপ্টোতে বিনিয়োগের কথা বলে অর্থ হাতিয়ে নেয়া। এফবিআই তথ্য বলছে 2022 সালে টেলিফোন, ইমেল ও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক আমেরিকান স্ক্যামের শিকার হয়েছেন, যেখানে তারা অর্থের লোভ দেখিয়ে তাদের বিনিয়োগে উৎসাহিত করে। মনে রাখতে হবে, বিনিয়োগ ভেবেচিন্তে করা উচিত। এফবিআই এর তথ্য বলছে, কোম্পানি বা আর্থিক প্রতিষ্ঠানে টাকা লগ্নি করে 2023 সালে প্রায় $1.2 মিলিয়ন আর্থিক প্রতারণার শিকার হয়েছে বয়স্ক মার্কিনীরা। আর প্রযুক্তিগত স্ক্যামে $0.5 মিলিয়ন অর্থ হারিয়েছেন মার্কিন নাগরিকরা। এছাড়া ভুয়া সরকারি কর্মকর্তা বা ভুয়া গ্রাহক প্রতিনিধি সেজে অবৈধ প্রতারণার মাধ্যমে এবছর $700 মিলিয়নের বেশি অর্থ হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। মূলত প্রতারকরা ভারত, পশ্চিম আফ্রিকা, লাওস এবং কম্বোডিয়ার কল সেন্টার থেকে যোগাযোগ করার চেষ্টা করে বলে জানায় এফবিআই। নাদিয়া ইসলাম তুলি, চ্যানেল 24। এই ছিল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি বিজনেস 24 এর এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।